আবারও একটা গুরুত্বপূর্ণ টেক নিউজ এপিসোড নিয়ে বরাবরের মতো আমি প্রিয়তোষ আপনাদের সামনে হাজির হয়ে গেছি। ইন্ডিয়ান স্মার্টফোন মার্কেটটা আস্তে আস্তে ওপরের দিকে উঠছে। বেশ কিছুদিন স্মার্টফোন মার্কেটে একটু ঢিলাঢালা ছিল, স্মার্টফোন বিক্রি কম হচ্ছিল, কিন্তু লেটেস্ট যে রিপোর্ট সামনে এসছে নভেম্বরে দেখা যাচ্ছে প্রায় 14,000 কোটি টাকা শুধুমাত্র আইফোন এক্সপোর্ট করা হয়েছে। হ্যাঁ, এটা যে শুধুমাত্র ইন্ডিয়ার বিক্রি এমন নয়, সেটা বাইরের দেশেও এক্সপোর্ট করা হচ্ছে। আদপে ইন্ডিয়াতে স্মার্টফোনের ব্যবসাটা বাড়ছে। সো দেখা যাক 2025 সালে এটা কিন্তু আরও ওপরের দিকে যাবে বলেই মনে করা হচ্ছে। আর স্মার্টফোনের দামও কিন্তু বেশ কিছুটা নাগালের মধ্যে থাকবে। একসময় স্মার্টফোনের যেমন দাম বেড়ে গেছিল, স্মার্টফোন মোটামুটি অ্যাফোর্ডেবল প্রাইস পয়েন্টে পাওয়া যাবে ভালো কনফিগারেশন দিয়ে। আর একটা জিনিস ভালোই পাওয়া যায়, সেটা হচ্ছে সাবস্ক্রাইব বাটনটা করে রাখবেন, কারণ এই ধরনের সবথেকে ভ্যালু ফর মানি খবরগুলো আমরাই আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। আর টেক নিউজ ভালো লেগে থাকলে টেক লাভার বন্ধুদের সাথে শেয়ার করবেন, ঠিক আছে, কিন্তু তার আগে এই ভিডিওটা লাইক করে যাবেন। চলুন পরবর্তী খবরগুলো দেখে নিই। এটা নিয়ে অ্যাকচুয়ালি আমি একটা শর্টস বানিয়েছিলাম, কিন্তু অনেকেই হয়তো শর্টসটা মিস করে গেছেন। যাই হোক, টেক্সাসে 17 বছরের একজন যুবক বিভিন্ন ধরনের ফ্যামিলিগত প্রবলেম এআইকে জিজ্ঞেস করেছিল তার সলিউশন কি হবে। এআই হঠাৎ করে তার একটা অ্যান্সার দেয় যে সে যেন তার বাবা মাকে মেরে ফেলে, হত্যা করে, তাহলেই তার প্রবলেম সলভ হয়ে যাবে। আর এইটুকু বলার পরেই যে এআই চ্যাটবটটা ছিল সেটা স্টপ হয়ে যায়। অ্যাকচুয়ালি এই যে এআই চ্যাটবট, সেটার নাম হচ্ছে character.ai এবং এটার এগেনস্টে বিভিন্ন কোর্টে এখন মামলা চলছে। এই character.ai এর উপর গুগলের নিজস্ব ইনভেস্টমেন্ট রয়েছে, সুতরাং গুগলকেও কিন্তু দায়ী করা হয়েছে। তো বুঝতে পারছেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কতটা ডেঞ্জারাস হতে পারে কিছু কিছু সময়। চ্যাটজিপিটি বা কোপাইলট আজকের দিনে আমাদের নিত্যসঙ্গী হয়ে গেছে। আমরা যে বেস্ট অ্যাপ্লিকেশন নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, সেই অ্যাপ্লিকেশনও বেশ কিছুটা শেয়ার করেছিলাম। এই চ্যাটজিপিটিতে আরও একটা নতুন ফিচার ইনক্লুড হতে চলেছে। এখন থেকে চ্যাটজিপিটিতে আপনি ইউটিউবের কোনো ভিডিও লিঙ্ক দিয়ে দেবেন বা ভিডিও একটা আপলোড করে দেবেন, সেখান থেকে আপনি যে কোনো প্রশ্ন করবেন, চ্যাটজিপিটি আপনাকে সঙ্গে সঙ্গে সেই প্রশ্নের উত্তর দিয়ে দেবে। হ্যাঁ, ওই ভিডিওটা থেকেই একটা উত্তর বার করে সেই উত্তরটা আপনাকে প্রোভাইড করবে। অর্থাৎ যারা স্টুডেন্ট আছে, যারা ভিডিও দেখে পড়াশোনা করে, নোটস বানায়, তাদের জন্য এটা খুবই একটা হেল্পফুল ফিচার। তবে হ্যাঁ, চ্যাটজিপিটি এটা পেড ফিচার, তবে চাইলে আপনি ফ্রিতেও ইউজ করতে পারবেন, দু একটা প্রম্পট দিয়ে। ডেলি একটা লিমিট থাকে। এরপরে আইফোনের তরফ থেকে বেশ কিছু ইন্টারেস্টিং খবর রয়েছে। আইফোন 17 স্লিম যে মডেল নাম্বারটা খবর সামনে এসেছিল, আজকে বেশ একটা প্রোফর্মা ইমেজ সামনে চলে এসেছে। আর দেখে অনেকটা গুগলের পিক্সেল 9 সিরিজের মতোই দেখতে লাগছে। ক্যামেরা হাউজিংটা বেশ কিছুটা চেঞ্জ হয়েছে, আদপে ক্যামেরা হাউজিংটা দেখতে ভালো লাগছে। সো দেখা যাক আইফোন 17 স্লিম এখন স্পেসিফিকেশান একই দেওয়া হয় না স্পেসিফিকেশান আবার কাটছাট করা হয়। তবে হ্যাঁ, সব থেকে আগে লঞ্চ করবে আইফোন SE4। আর অ্যাপেলের তরফ থেকে লেটেস্ট খবর বলছে অ্যাপেলের ফোল্ডিং ফোন নিয়ে অনেকদিন ধরে জল্পনা কল্পনা চলছে। অবশেষে 2026 সালে নাকি অ্যাপেলের প্রথম ফোল্ডিং ফোন লঞ্চ করবে। সেটা কিন্তু একদম প্রপার একটা ফোল্ড ডিভাইস হবে, ফ্লিপ স্টাইল কোনো রকম ফোল্ডিং ফোন হবে না। আর 2028 সালের মধ্যে ফোল্ডিং আইপ্যাড নাকি অ্যাপেল লঞ্চ করবে। অনেকদিন ধরেই ফোল্ডিং ডিভাইসের ওপর কাজ করছে, এটা শোনা যাচ্ছে অ্যাপেলের তরফ থেকে। তো দেখা যাক, যতক্ষণ না লঞ্চ করছে ততক্ষণ ভরসা নেই। অ্যাপেলের ফোল্ডিং ফোনের কথা যখন বললাম, তখন আরও একটা কোম্পানি কিন্তু নতুন ফোল্ডিং ফোন লঞ্চ করতে চলেছে। হ্যাঁ, নাথিং কোম্পানি। নাথিংয়ের অলরেডি আমরা 2-3টে জেনারেশন দেখে ফেলেছি। এবার নাথিং ফোল্ড 1 বলে একটা নতুন স্মার্টফোন নাকি নাথিং লঞ্চ করবে। বিভিন্ন ধরনের প্রোফর্মা, রেন্ডার, ইমেজ সামনে এসছে। তো সেক্ষেত্রে ক্যামেরা হাউজিংটা অনেকটা আইফোনের মধ্যে দেখতে লাগছে, একটু চেঞ্জ রয়েছে। বাদ বাকি এখন এই ফোনটা কবে লঞ্চ করবে, আদৌ লঞ্চ করবে কিনা, স্পেসিফিকেশন কি থাকবে, এখনো পর্যন্ত জানা যায়নি। তবে এত তাড়াতাড়ি হয়তো নাথিংয়ের ফোল্ডিং ফোন নাও আসতে পারে, কারণ একেতেই নাথিং একদম নতুন একটা কোম্পানি। তবে হ্যাঁ, নাথিং ফোন 3 খুব তাড়াতাড়ি লঞ্চ হতে চলেছে। আর সেখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 3 চিপসেট থাকবে। আর ওভারঅল এই ফোনটারও একটা প্রোফর্মা রেন্ডার সামনে এসছে, দেখতে মোটামুটি বেশ ভালোই লাগছে। নাথিং ফোন 3তেও কিন্তু এই ধরনের গ্লিপ লাইট থাকছে, বেশ পাওয়ারফুল হবে। তবে হ্যাঁ, নাথিং ফোন 3তে নাকি বলা হচ্ছে টেলিফটো সেন্সর থাকবে, আর সেটা মোটামুটি জানুয়ারি শেষের দিকে 2025 সালে লঞ্চ করবে। সো দেখা যাক, যখন খবর পাবো আরও ডিটেলস আপনাদের সাথে টেক নিউজেই শেয়ার করবো। আর তাই জন্যই বলি, যদি লাইক সাবস্ক্রাইব করে রাখেন, এই ভিডিওগুলো আপনার হারিয়ে যাবে না। আর টেক লাভার বন্ধুদের সাথে ভিডিওগুলো শেয়ার করে দিতে পারেন, তাহলে তারাও এই খবরগুলো আগে জেনে যায়। প্রত্যেকদিনই এবার রিয়েলমি 14 সিরিজের খবর আসা শুরু হয়ে গেছে। যাই হোক, রিয়েলমি 14 সিরিজের সব থেকে প্রথম ফোন লঞ্চ করবে রিয়েলমি 14X, যেটা মিডিয়াটেকের ডায়মেনসিটি 6300 চিপসেট থাকবে। আর এই ফোনটার দাম হতে চলেছে 16 থেকে 17,000। আমার মনে হচ্ছে রিয়েলমি 14 সিরিজও 13 সিরিজের মতো একটু ওভার প্রাইসড হবে। তবে রিয়েলমি এই কম্পিটিটিভ বাজারে কতটা এখন ভালো ফোন লঞ্চ করতে পারবে, সেটাই এখন দেখার। তবে হ্যাঁ, 14 প্রো যে স্মার্টফোনটা, সেখানে বলা হচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7S Gen 3 চিপসেট থাকবে। সেটা কিন্তু আবার পাওয়ারফুল ডিভাইস, কিন্তু সেই ফোনটার দামও আবার 25,000 রুপি হয়ে যাবে। পোকোর তরফ থেকে একেবারে 3টে ডিভাইস একসাথে লঞ্চ করতে চলেছে। প্রথমটা হচ্ছে পোকো X7, যেটা রেডমি নোট 14 এর একটা রিব্র্যান্ডেড ভার্সন হতে চলেছে। একই ধরনের স্পেসিফিকেশন থাকবে, শুধুমাত্র দামটা একটু কম হতে পারে।
পারে। ফার্স্ট লুকও সামনে চলে এসেছে, আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আর 10 থেকে 12,000 বা 13,000 রুপির মধ্যে আরও একটা 5G ডিভাইস লঞ্চ করবে, সেটা হচ্ছে পোকো M7 Pro, যেখানে মিডিয়াটেকের Dimensity 7025 চিপসেট থাকবে, অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্টজের রিফ্রেশ রেট থাকবে বলে শোনা যাচ্ছে। আর সেই ফোনটা খুব তাড়াতাড়ি নাকি লঞ্চ করবে। আর সব থেকে যে পাওয়ারফুল ডিভাইস হবে সেটা হচ্ছে পোকো F7 Pro, আর সেখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 3 চিপসেট থাকবে। আর পোকো F7 Pro এটা হয়তো গ্লোবাল মার্কেটে যাবে, কিন্তু ইন্ডিয়ান মার্কেটে বা বাংলাদেশের মার্কেটে পোকো F7 নাম নিয়ে লঞ্চ করবে। আর সেটা 30,000 রুপিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 3 অফার করবে। সেখানেও অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্টজের রিফ্রেশ রেট, ওভারঅল 80 ওয়াটের ফাস্ট চার্জিং টেকনোলজি থাকবে। সো দেখা যাক, এইগুলো পারফরমেন্স সেন্ট্রিক একটা ডিভাইস, ভ্যালু ফর মানি ডিভাইস। এরপর স্যামসাংয়ের খবরে চলে আসি। স্যামসাংয়ের তরফ থেকে বাজেট ক্যাটাগরিতে অনেকদিন ধরে কোনো 5G ডিভাইস লঞ্চ হচ্ছিল না, অবশেষে দুটো 5G ডিভাইস একসাথে লঞ্চ করবে, স্যামসাংয়ের M16 আর স্যামসাংয়ের F16। মোটামুটি প্রাইস পয়েন্ট আর স্পেসিফিকেশন একই থাকবে, দেখতেও প্রায় একই হবে। একটা ফ্লিপকার্টে লঞ্চ করবে, একটা অ্যামাজনে লঞ্চ করবে। মোটামুটি স্পেসিফিকেশন যেটুকু জানা যাচ্ছে, মিডিয়াটেকের Dimensity 6300 চিপসেট থাকবে, তার পাশাপাশি 90 হার্টজের একটা অ্যামোলেড ডিসপ্লে থাকছে, হ্যাঁ ড্রপ নচ ডিসপ্লে, সেখানে কোনো রকম পাঞ্চল থাকবে না। One UI 7 এর সাথে লঞ্চ করবে এবং আউট অফ দ্য বক্স Android 15 থাকবে। আর সেটা জানুয়ারি মাসের প্রথম দিকেই নাকি লঞ্চ করে যাবে। তো এখনও পর্যন্ত এটুকু খবর রয়েছে। 5000 mAh ব্যাটারি থাকবে। আর স্যামসাং বক্সে তো চার্জার দেয় না, সেই চার্জার কিন্তু আশা করবেন না। যাই হোক, এই ফোনটা যদি 12 থেকে 15,000-এর মধ্যে লঞ্চ করে, তাহলে স্যামসাংয়ের তরফ থেকে একটা অ্যাফোর্ডেবল 5G আমরা পাবো, মানে দুটো 5G ডিভাইস লঞ্চ করবে। তবে হ্যাঁ, ভালো খবর এটাই, স্যামসাংয়ের S25 সিরিজের প্রত্যেকটা স্মার্টফোনই কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Elite ফর গ্যালাক্সি চিপসেট দিয়ে আসছে। কিন্তু আজকে লেটেস্ট খবর বলছে, স্যামসাংয়ের যে S26 সিরিজ আসবে, S25 বলছি না, 1 বছর পরে যে S26 সিরিজ আসবে, সেখানে নাকি কোনো ডিভাইসেই, এমনকি আলট্রা মডেলেও স্যামসাং এক্সিনোসের চিপসেট ব্যবহার করবে। অ্যাকচুয়ালি স্যামসাংই চাইছে না কোয়ালকমের উপর নির্ভর হতে, কিন্তু দেখা যাচ্ছে যে এক্সিনোস প্রসেসর সেটাকে স্যামসাং ঠিকভাবে অপটিমাইজ করতে পারছে না বলেই আদপে কোয়ালকম দিতে স্যামসাং কিন্তু বাধ্য হচ্ছে। নাহলে ওন হাউস চিপসেট দেওয়াই স্যামসাংয়ের পক্ষে বেশি বেটার হয়, কারণ স্যামসাংয়ের একটু লাভ বেশি হয়, খরচপাতি কম হয়। যাই হোক, অন্তত S25 সিরিজের জন্য ভালো খবর। দেখা যাক S26 সিরিজেও আবার স্যামসাং হয়তো অপটিমাইজ করতে পারবে না, তখন কোয়ালকম ছাড়া গতি থাকবে না। আজকে আর কথা বাড়াচ্ছি না, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, ভালো লেগে থাকলে লাইক করে দেবেন, মনে করিয়ে দিলাম আর কি। সব দেখা হবে আগামীবার।